যারা ফেসিস্ট ছিল, যারা ফেসিস্টের দোষর ছিল, আইন অনুযায়ী যারা অপরাধী, আইনের কাঠামোর মধ্যে তাদের জন্য ব্যবস্থা করা হবে। আমাদের পুলিশের অবস্থান মাদক, চোরাচালান, ছিনতাইকারী, চাঁদাবাজি, কিশোর গ্যাং, ইভটিজিং, অসামাজিক কার্যকলাপ, এগুলোর প্রত্যেকটার ক্ষেত্রে আমাদের জিরো টলারেন্স। এইটা একদম পরিষ্কার ভাবে আমি আপনাদেরকে আবার স্মরণ করাচ্ছি। এখন প্রশ্নটা হলো যে আপনারা যেভাবে চান আর আমাদের আমাদের ক্ষমতা, আমাদের সামর্থ্য, এইটার মধ্যে একটু ফারাক আছে। বিষয়টা হচ্ছে এরকম, এটা সত্য, এটাকে অস্বীকার করার কোনো উপায় নেই যে এইটাকে, এই নগরীটা বা এই শহরটা এমন, এটা তো আমরা আগের লিগেসিটা বহন করতেছি। এটা তো হঠাৎ করে যদি আমি মনে করি যে এটা ছিনতাই চাঁদাবাজি মুক্ত হয়ে যাবে, এইটা আসলে এই ধারণাটা হয়তো ভুল। এখন আমাদের পক্ষে যতটুকু সম্ভব আমরা কিন্তু এটা চেষ্টা করছি, এবং আপনাদের যে সকল পরামর্শ আপনারা দিয়েছেন সেই পরামর্শগুলো আমরা মেনে এগুলো যথাযথভাবে বাস্তবায়ন করার চেষ্টা করব। আর দোকানপাটের বিষয়ে একজন ভাই যে প্রতিক্রিয়াটা দেখিয়েছেন, এটা সত্য যে সরকারি যে নিয়ম আছে সন্ধ্যা 7টার মধ্যে দোকান বন্ধ করতে হবে। আমরা এই সময়টা আপনাদের যদি মনে থাকে, মানে আমরা পাবলিক, ব্যবসায়ী সকল দিক বিবেচনা করে এই সময়টা 9:30 এবং 10:30 করেছিলাম, আপনাদের মনে আছে নিশ্চয়ই। কিন্তু দেশব্যাপী যখন বিদ্যুতের এই যে জ্বালানি সংকট তৈরি হলো, এই মধ্যপ্রাচ্যে একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হলো, সেই পরিস্থিতিতে এই সরকার সিদ্ধান্ত নিয়েছে সকল জায়গায় সন্ধ্যা 7টার মধ্যে আমাদের দোকানপাট বন্ধ করতে হবে, কয়েকটা স্পেসিফিক ইয়ে ছাড়া। তো এখন এই স্পেসিফিক নির্দেশটা এক্সিকিউট কে করবে? এক্সিকিউট করবে পুলিশ এবং প্রশাসন। সরকারের হাত তো এই দুইটা, একটা হচ্ছে প্রশাসন আর একটা হচ্ছে পুলিশ। তো স্বাভাবিকভাবে আমরা এগুলো কাজ করছি। এখন কিছু জায়গায় হয়তো এরকম হয়েছে 7টার জায়গায় তারা 7:30 8টার মধ্যে, আমরা এটা দেখেছি, আমরা বন্ধ করতে বলে আসছি, বলে আসার পরে তারা বন্ধ করে নাই, দ্বিতীয়বার সেখান থেকে কিছু লোককে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয়েছে, নিয়ে যাওয়ার পর সেইখানে ব্যবসায়ী লোকজন আবার রাস্তায় ব্যারিকেড দিয়েছে, এরকম ঘটনাও কিন্তু ঘটেছে। এখন এই যে আইন না মেনে সরকারকে চ্যালেঞ্জ করা, সরকারি আইন নিয়মকে চ্যালেঞ্জ করা, এটা সরাসরি রাষ্ট্রদ্রোহিতার পর্যায়ে পড়ে। আমি আপনাকে পরিষ্কার বলছি, জনগণ হিসেবে, নাগরিক হিসেবে এই সরকার তো একটা গণতান্ত্রিক সরকার, আমাদের দেশটা একটা কল্যাণ রাষ্ট্র। সুতরাং সরকারের প্রত্যেকটা পদক্ষেপ হচ্ছে প্রত্যেকটা নাগরিকের কল্যাণ সাধন করার জন্য, এই উদ্দেশ্যেই সরকার পরিচালিত হচ্ছে। তো এখন সরকার এই জিনিসটা করছে গ্রেটার ইন্টারেস্টে, সমষ্টিক স্বার্থে করছে। কিছু কিছু ক্ষেত্রে আমাদের অ্যাকশনের কারণে আপনি ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হওয়ার পর এখন পুলিশ কমিশনার সহ পুলিশ বাহিনীকে নিয়ে পেপার পত্রিকায়, ফেসবুকে উল্টাপাল্টা লেখা শুরু করেছেন। এইগুলোকে এই কমিশনার ভয় পায় না। আমি ন্যায়ের পথে, সত্যের পথে আছি, ছিলাম, আমি থাকবো। এই জায়গা থেকে আমাকে আপনি বিচ্যুত করতে পারবেন না। আপনাদের সামনে আমি এটা প্রতিজ্ঞা করে যাচ্ছি, এই জায়গা থেকে আমাকে বিচ্যুত করতে পারবেন না। এখন আপনি এক সন্ত্রাসীকে প্রশ্রয় দিবেন, সেই সন্ত্রাসীকে ধরার পরে আপনি আমার নামে পেপারে যা উচ্চা লিখে যাবেন, আর আমি এখানে বসে বসে চেয়ে চেয়ে দেখবো, এটা তো হবে না। আমি এটা বলছি যে আমি কারো প্রতি ব্যক্তিগত ভাবে আমার কারো প্রতি কোনো ক্ষোভ নাই। আইনি কাঠামোর মধ্যে আপনি যে অপরাধী হবেন সেই অপরাধীকে আইনের আওতায় আমি নিয়ে আসবো। আমি সমাজটাকে সুন্দর করতে চাই, সুন্দর দেখতে চাই। আপনি ওই চেয়ারে বসে এই সমাজটাকে যেভাবে দেখতে চান, আমিও সেই সমাজটাকে সেই রকম সুন্দর করার জন্য আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। আমি সেটা করার জন্য আমি একদম সর্বান্তকরণে আমার চেষ্টা অব্যাহত আছে, অব্যাহত থাকবে। আমি আপনাদেরই একজন। আমি শেষ কথাটা শুধু এটা বলে যাই, আমি সবসময় মহান সৃষ্টিকর্তার কাছে এই প্রার্থনা করি
যে 17 বছর আমি মজলুমের কাতারে ছিলাম, অনেক অত্যাচার, অনেক কষ্ট, অনেক নির্যাতন করা হয়েছে, প্রমোশন দেওয়া হয় নাই, 8 বছরের জুনিয়রকে আমার মাথার উপর বসিয়ে দেওয়া হয়েছে। আমাকে যেন তুমি মজলুম থেকে জালিমের কাতারে নিয়ে না যাও, এইটা আপনাদের কাছে আমি প্রতিজ্ঞা করে গেলাম। আমরা চাই এরকম কোন লোক হয়রানির শিকার হবে না। আমরা এই পর্যন্ত 150-এর অধিক লোককে অন্তর্বর্তীকালীন তদন্ত করে ওই মামলার দায় থেকে অব্যাহতি দিয়েছি। এই ধারাটা চলমান থাকবে, এইটা পরিষ্কার বক্তব্য। কোনো নিরপরাধ লোক হয়রানির শিকার হবে না। আরেকটা বক্তব্য আমি দেই, আপনাদের ভালো লাগুক অথবা ভালো না লাগুক, এইখানে অনেক প্রবাসী দেশি লোকেরও আছে, জায়গা সম্পত্তি অবৈধভাবে অনেকে দখল করে আছে। আমরা এই দখলটা মুক্ত করে প্রকৃত মালিকের কাছে এটা ফেরত দিতে চাই। কিন্তু এখানে অনেকগুলো সমস্যা আছে। এই 7 মাসে আমি মাত্র 2টা বা 3টা কেসে আমি সাকসেসফুল হয়েছি। আমার 7 মাসে অন্তত মাসে যদি 30টাও হয় তো 200 মামলায় আমার সাকসেসফুল হওয়া উচিত ছিল। এটা করতে পারলে এই শহরে এই অনাচারটা দূর হতো, করতে পারি নাই। নানাবিধ সমস্যা আছে, আইনগত জটিলতা আছে, তারপরে হচ্ছে আমাদের ক্ষমতার সীমাবদ্ধতা আছে, এরকম কিছু বিষয় আছে। এখন এইরকম কিছু কথাবার্তা আসছে যে ওই লোক তো ফেসিস্ট। আমি বললাম যে ভাই, ওই লোক ফেসিস্ট, ওই লোকের জায়গা জমিও ফেসিস্ট। ওই লোক ফেসিস্ট বলে তার জায়গা দখল করার অধিকার আপনাকে কে দিয়েছে? দয়া করে এই মানসিকতাটা পরিহার করুন। সমাজে শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে হলে সবার নাগরিক হিসেবে সবার সমান অধিকারের নিশ্চিত করতে হবে। তাহলে একটা সমাজ সুন্দর এবং সুষ্ঠুভাবে গড়ে উঠবে। যারা ফেসিস্ট ছিল, যারা ফেসিস্টের দোষর ছিল, আইন অনুযায়ী যারা অপরাধী, আইনের কাঠামোর মধ্যে তাদের জন্য ব্যবস্থা করা হবে। এই জায়গায় আমাদের কোনো ছাড় নাই। এখন একজন লোক ফেসিস্ট, আপনি বলছেন যে সে অনেক মামলা মোকদ্দমা দিয়েছে, লোকজনের জায়গা সম্পত্তি দখল করেছে, অন্যায় অত্যাচার করেছে, তার পরিবারের ছেলে মেয়েরা কি দোষ করেছে? এখন মেয়েদের উপর আপনারা উত্তপ্ত করেন কেন? এটা একটা সুন্দর একটা সমাজের বৈশিষ্ট্য হতে পারে না। আমার কাছে এরকম নজির আছে, যখন একটা মেয়ে অভিযোগ দিয়েছে যে আমার বাবা এরকম মামলায় অপরাধী, কিন্তু আমরা কি দোষ করছি? প্রশ্নটা তো আমারও, তারও তো এই দেশে খেয়ে পড়ে বাঁচার অধিকার আছে। তো আমরা একটা মানবিক সমাজ গড়তে হলে এই জায়গায় আপনাকে ছাড় দিতে হবে, আপনার মাইন্ডসেটটা ঠিক করতে হবে। পুলিশকে আপনি কাজ করতে দেন। আমরা দলীয় পুলিশ হতে চাই না, সরকারও চায় না। আমরা মানবিক পুলিশ হতে চাই। আমরা জনগণের সেবার জন্য আসছি, সমাজের শৃঙ্খলার জন্য আসছি। এখন আইন প্রয়োগ করতে গেলে কিছু কিছু জিনিস হয়তো আপনার পক্ষে যাবে, কিছু আপনার বিপক্ষে যাবে। আপনাকে গ্রেফতার করার অর্থ এই নয় আপনি অপরাধী হয়ে গেছেন। একটা মামলায় আসামি করার অর্থ এই নয় যে আপনি রাষ্ট্র সমাজের চোখে অপরাধী হয়ে গেছেন। নো, আইন দ্বারা তদন্তে সুস্পষ্টভাবে প্রমাণিত না হওয়া পর্যন্ত কোন লোকের এই স্বাধীন চলাফেরার অধিকার আমরা কেড়ে নিতে চাই না।